স্পিকার, মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা মুখের কথাটা কবুল করে ফেলতে পারে। সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না, আল্লাহ তাআলা কথাটা কবুল করে ফেলছেন। তাই আজ তার অবস্থান বিরোধী দলে, কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল। তিনি যে কথাগুলো বলেছিলেন, এবার যদি এসে বাস্তবতা প্রমাণ করতে পারতেন, তাহলে এই দেশে রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পারতেন। মতিউর রহমান নিজামী, যিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, 2016 সালের 11 মে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলনেতা বা আমির ছিলেন। তিনি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী। এছাড়াও চট্টগ্রামের 10টা অস্ত্র মামলায় তাকে মৃত্যুর দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। যদিও তার মৃত্যুর পর 2024 সালে এই অস্ত্র মামলায় তিনি খালাস পান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আল-বদর নামে একটি আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডে আল-বদর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে তার প্রধান ভূমিকা ছিল। যদিও হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক সংস্থা এই বিচারকে স্বাগত জানিয়েছিল, কিন্তু 2011 সালের নভেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ মামলার তদন্তের অগ্রগতি এবং স্বচ্ছতার অভাব এবং প্রতিপক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানির বিভিন্ন অভিযোগ তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি জামায়াতে ইসলামীর সমর্থনে 1971 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যু দণ্ডাদেশ পাওয়ার পর 2016 সালে 11 মে বুধবার রাত 12:10 তাকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজি নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলমান 2013 এবং 2014 সংস্করণের তালিকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি স্থান পান। নিজামী 1943 সালের 31 মার্চ পাবনার সাতিয়া উপজেলার মনমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1963 সালে কামিল এবং 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তার পিতার নাম লুৎফর রহমান খান। ব্যক্তিগত জীবনে নিজামী শামসুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শামসুন নাহার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি। এই দম্পতির 4 পুত্র এবং 2 কন্যা রয়েছে। তার এক পুত্র নাজিবুর রহমান মোমেন 2026 সালে পাবনা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মাওলানা মতিউর রহমান নিজামী 1954 সালে যুক্ত ফ্রন্টে রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। 1961 সালে তৎকালীন পাকিস্তান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত হন, যার বর্তমান নাম ইসলামী ছাত্র শিবির। তারপর তিনি টানা 3 বছর পূর্ব পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর 2 বার তিনি গোটা পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জামায়াতে ইসলামী এবং এর অনেক সদস্যকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেন, কারণ দলটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে সমর্থন করেছিল। এই সময় মাওলানা মতিউর রহমান নিজামী এবং দলের আরো কয়েকজন প্রধান নেতৃত্ববৃন্দ বাংলাদেশ ত্যাগ করেন।
1975 সালে সামরিক বাহিনীর সদস্যের হাতে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর 1977 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। তিনি 1978 সালে শীর্ষ জামায়াত নেতা যেমন গোলাম আজম ও নিজামীকে বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেন। তারা পুনরায় জামাতে ইসলামীকে পুনরুজ্জীবিত করেন এবং এটি দেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দলে পরিণত হয়। মাওলানা মতিউর রহমান নিজামী দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জামায়াতের ছাত্র সংগঠন তথা ইসলামী ছাত্র শিবিরকে সংগঠিত করেন। 1978 থেকে 1982 সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর আমির ও কেন্দ্রীয় নির্বাহী হিসেবে দায়িত্ব নেন এবং আমির নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি জামায়াতে ইসলামীর হয়ে সংসদীয় আসন পাবনা 1 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 1994 সালে সংসদে জামাতের প্রতিনিধিত্ব করেন এবং 1996 সালের নির্বাচনে তিনি তার প্রার্থিতা হারান এবং আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আবু সাইদ তার আসন থেকে নির্বাচিত হন। 2001 সালে গোলাম আজমের উত্তরসূরি হিসাবে নিজামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পান। একই বছর নিজামী বিএনপির সাথে 60 দলীয় ঐক্যজোটে গঠন করে এবং তার নির্বাচনী এলাকা পাবনা 1 থেকে 57.68% ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2001 থেকে 2003 সাল পর্যন্ত কৃষিমন্ত্রী ও 2003 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2008 সালে সাধারণ নির্বাচনে পাবনা 1 আসন থেকে 4 দলীয় ঐক্যজোটের পক্ষে পুনরায় নির্বাচন করে আওয়ামী লীগের মোহাম্মদ শামসুল হকের কাছে পরাজিত হন। নিজামী নির্বাচনে 45.06% ভোট অর্জন করেন এবং আওয়ামী লীগ সংসদে 2/3 আসন লাভ করে। 2008 সালের মে মাস বাংলাদেশ দুর্নীতি কমিশন নিজামী সহ আরো কয়েকজন রাজনীতিবিদের নামে গেটকো দুর্নীতি মামলা করেন। এতে বলা হয় তিনি সহ অন্যরা অবৈধভাবে স্থানীয় গেটকো ফার্মের সাথে কন্টেইনার ডিপো সংক্রান্ত একটি চুক্তি করেছিলেন। নিজামী সহ আরো 12 জনের নামে এই মামলায় 2008 সালের 15 মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। নিজামী সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল কোম্পানির শর্ত পূরণ না করা সত্ত্বেও আসামিরা তাদের টেন্ডার গ্রহণ করেছিলেন, তাই এই চুক্তির ফলে বাংলাদেশ সরকারের 100 মিলিয়ন টাকার উপর ক্ষতি হয়েছিল। নিজামী অভিযোগ অস্বীকার করেন এবং বলেন মামলাটি রাজনৈতিকভাবে করা হয়েছে। তারপর তিনি 2 মাস পর জামিনে মুক্তি পান। একটি জনসভায় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম নিপীড়নের কথা উল্লেখ করে নিজামীর জীবনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করেন। আর এই তুলনাটি ইসলাম ধর্ম অবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। এমন অভিযোগে 21শে মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি এবং ঢাকা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আসাম ইয়াহিয়ার নামে মামলা করেন। 2010 সালের 29শে জুন তারিখে রমনা থানার পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে মতিউর রহমান নিজামী সহ আরো 3 জন সিনিয়র জামায়াতি নেতাকে গ্রেপ্তার করে। তিনি পরের দিন জামিনের জন্য আবেদন করেন এবং 14 ফেব্রুয়ারি 2011 সালে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করেন। 2011 সালের মার্চে উচ্চ আদালত মামলাটিকে 4 মাসের জন্য মুলতবি ঘোষণা করেন। 2011 সালের 4 মে নিজামীকে ভারতের আসামের বিদ্রোহী সংগঠন উল্পার জন্য অস্ত্র চোরাচালান মামলায় গ্রেপ্তার করা হয়। 7 সেপ্টেম্বর 2011 সালে তার জামিন আবেদন আদালত নাকচ করে দেন। 30 জানুয়ারি 2014 সালে
নিজামী সহ আরো 13 জন আসামিকে অস্ত্র চোরাচালান মামলায় অভিযুক্ত প্রমাণিত হওয়ার পর আদালত তাদের ফাঁসির দণ্ডাদেশ দেয়। যদিও 2014 সালের 18 ডিসেম্বর এই মামলায় তিনি সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর ও কয়েকজনকে খালাস দিয়েছিল হাইকোর্ট। উনিশশো 71 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের বিষয়ে 2009 সালের 29 জানুয়ারি জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয়। সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ গ্রহণ করেন এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বিষয়টি আসে 2009 সালের 25 মার্চ। 2010 সালের 29 জুন অন্য একটি মামলায় গ্রেপ্তার নিজামীকে একই বছরের 2 অগাস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর 2011 সালের 11 ডিসেম্বর জামায়াতের আমিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ। 28 ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নেয়। 2012 সালের 28 মে থেকে 1971 সালের মুক্তিযুদ্ধে হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো 16টি অভিযোগে নিজামীর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করা হয়। ট্রাইব্যুনালের রায়ে নিজামীর বিরুদ্ধে 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়। 2014 সালের 29 অক্টোবর রায়ে প্রমাণিত অভিযোগের 4টিতে নিজামীকে ফাঁসির আদেশ প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে 6 জানুয়ারি তিনি আপিল করলে ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এরপর তিনি ফাঁসির রায় পূর্ণ বিবেচনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন, যা 5 মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যু দণ্ডাদেশ পাওয়ার পর 2016 সালের 11 মে বুধবার রাত 12:10 পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কষ্টে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।